যে মেয়েটাকে সে ঘরে ঢুকতে দেয়নি সেদিন রাতে সে ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ, গিয়ে দেখে আসুন, না হলে এই ভয়াবহ গভীরতার রহস্য আপনারা বুঝতে পারবেন না। ঘটনার সূত্রপাত হয় অসুস্থতা দিয়ে। তার মা ক্রমাগত বমি করছিল আর বমির সাথে বেরিয়ে আসছিল রক্ত মাখা এক ধরনের তলা। দিশা যখন ভালোভাবে লক্ষ্য করলো তখন দেখতে পেল এগুলো আসলে রক্ত ভেজা কাঁচা মাংসের টুকরো। দিশার বুকটা ধক করে উঠলো। সে দৌড়ে গেল রান্নাঘরে। তার মা আজকে ভাত আর মাছ রান্না করেছিলেন। দিশা রান্নাঘরে যাওয়ার পর তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এমন মনে হয়েছিল। ভাত ঠিকই রান্না হয়েছিল, ঝোল ফুটে টকবক করছে, কিন্তু সেই মাছ রান্না হয়নি, এখনো একদম কাঁচাই রয়ে গেছে। দিশা বুঝতে পারলো তাদের ঘরের ভিতরে কোনো অশরীরী আত্মা বাসা বেঁধেছে। তার বাবার কাছে দৌড়ে গিয়ে একটি মাদুলি তার বাবার কপালে ঠেকিয়ে দিতেই সেই একই ভয়াবহ দৃশ্য। আর বাবা ঠিক একইভাবে একই পরিমাণে বমি করতে লাগলো। সবকিছু মিটে যাওয়ার পর দিশা এবং তার মামা মিলে বাইরে থেকে খাবার আনিয়ে যখন খেতে বসলো তখন তার ফিউন্সি কল করলো। সে বলল বাড়িতে যা কিছু ঘটেছে সবকিছু তার মাকে শেয়ার করেছে এবং তারা এই বিয়েতে রাজি না। দিশা আর কোনো রকম তর্ক না করে সোজা বলে দিল ঠিক আছে, তারপর ফোনটা রেখে দিল। সেদিন রাতে দিশা শুতে গেল। গুরুর আশ্রম থেকে নির্দেশ দেওয়া ছিল সূর্যের আলো ওঠার ঠিক আগে সবাইকে সেই মাদুরিগুলো পরিয়ে দিতে হবে। রাত গভীর। দিশার হঠাৎ মনে হলো তার খাটটি ধরে কি যেন অনেক জোরে চাকাচ্ছে। যখন দিশার চোখ খুললো, যা দেখলো সেটা দেখে তার শরীরের রক্ত হিম হয়ে গেল। দিশা দেখলো খাটের তিন কোণাতে তিনজন দাঁড়িয়ে আছে। এক পাশে একজন পুরুষ, এক পাশে একজন নারী, আর তার পায়ের সামনে সেই ছোট্ট মেয়েটি। তার খাট ধরে দাঁড়িয়ে আছে সেই তিনজন মানুষ। দিশা সেই মুহূর্তে নড়াচড়া করার ক্ষমতা একদমই হারিয়ে ফেললো। ঠিক সেই মুহূর্তে জানালার কিনার থেকে সেই ছোট মেয়েটির চিৎকার ভেসে আসলো। সে বলল, তুই আমাকে ঘরে ঢুকতে দিবি না তো? দাঁড়া, তোকে দেখাচ্ছে। এটা বলে জানালার গ্রিলগুলো সে অনেক জোরে ঝাঁকাতে লাগ। সেই মুহূর্তে দিশার কানে ভেসে আসলো তার মায়ের গলা, কিন্তু তার মা তো পাশে রুমে ঘুমানোর কথা। তার মা বলছে, তুই তোর দিদিকে ঢুকতে দিলি না তো? কিছুক্ষণ পরে শুনতে পাওয়া গেল তার বাবার কণ্ঠস্বর। তার বাবা বলছিল, ও তো আমাদের প্রথম মেয়ে ছিল, তুই ওকে ঘরে ঢুকতে দিবি না কেন? তিনটি কণ্ঠ, বাবা, মা এবং সেই মেয়ে, দিশার কানের কাছে আর্তনাদ করে চলছে। এক সময়ে এসে দিশার স্মৃতিশক্তি একদম লোপ পেতে শুরু করলো। দিশা আর কিছুই মনে করতে পারলো না। পরের দিন দিশার ঘুম ভাঙলো সেই দরজার কড়া নাড়ার সন্দেহে। দিশা প্রথমে ভাবলো সেই দুঃস্বপ্ন আবার শুরু হলো না তো। দিশা তখন বুঝতে পারলো ওটা ওর মামার গলা। তখন বাইরে ভোর 4টে বাজে। আতঙ্ক সেরে তারা সবাই স্নান করে মাদুরিগুলো পরে নিল। আর তারপর থেকেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। সব রহস্যের সমাধান মিলল সেই দুরুজির আশ্রম থেকে। সেখান থেকে জানা যায় তাদের উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, আর সেটা করেছিল দিশার বাবার বোন, অর্থাৎ দিশার পিসি। দিশার বাবা বড় কোম্পানিতে বড় পদে চাকরি করেন। দিশাও অনেক উচ্চশিক্ষিত, কিন্তু দিশার পিসির আর্থিক অবস্থা অত একটা ভালো ছিল না, যার কারণে তিনি অনেক হিংসায় মরতেন। আর এরপরেই তিনি ব্ল্যাক ম্যাজিকের শরণাপন্ন হন। তার মনের ভিতরে ছিল, আমি ভালো নেই, আমি অন্য কেউ ভালো থাকতে দিব না। এই ভয়ঙ্কর মানসিকতা নিয়ে সে চেয়েছিল পুরো পরিবারকে ধ্বংস করে দিতে। সবচেয়ে অবাক করা বিষয় হলো দিশার বাবার আত্মীয় স্বজনেরা অনেকেই এই বিষয় সম্পর্কে জানত, কিন্তু কেউই সাহায্য করতে আসেনি, উল্টো এই ঝামেলাকে এড়িয়ে চলে গেছে। তো বন্ধুরা, কেমন লেগেছে এই গা ছমছমে ঘটনাটি? আপনাদের জীবনেও যদি এইরকম ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ডিএম করে জানান। আমি এই ঘটনা সবার সামনে তুলে ধরব।